এই পর্বে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক শুরু করলো ভারত কি কিভাবে। প্রথমত, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশি ভোটারদের খোঁজার কাজ শুরু হয়ে গেছে। যারা শরণার্থী তারা নয়, যারা ওপার বাংলা থেকে অবৈধ অনুপ্রবেশ করেছেন তাদের খোঁজার কাজ শুরু হয়েছে। কিভাবে হয়? বাংলাদেশ থেকে বহু ভোটার তারা ভারতবর্ষে ঢুকেছে, বহু নাগরিক তারা ভারতবর্ষে ঢুকেছে, পশ্চিমবঙ্গে বসে থেকে তারা বেনামি অবৈধভাবে নানা রকম নথি তৈরি করেছে। কোনো মুসলিম তারা হিন্দু সেজে এদেশে থেকে গেছে, কোনো মুসলিম আবার কোনো মুসলিমের আত্মীয় স্বজন হিসেবে নিজেদের নাম তারা তুলেছেন ভোটার তালিকায়। আবার বহু মুসলিম আছে এদেশে এসে তারা এদেশের যারা মুসলিম সম্প্রদায় আছে সেই নামে তারা তাদের নথি তৈরি করেছেন। এরকম নানা ভাবে নানা কারুকার যেই নথিগুলো তৈরি করেছেন, তৈরি করে দেশের বিভিন্ন রাজ্যে নানা রকম কাজে তারা সেখানে করতে শুরু করেন, বস্তি তৈরি করেন, সেখানে থাকতে শুরু করেন। এর সঙ্গে আবার জুড়েছে একদল রোহিঙ্গা। সংখ্যাটা কত কারোর কাছেই পরিষ্কার নয়। কেউ বলছেন রোহিঙ্গা এবং বাংলাদেশি মিলে কয়েক কোটি। সত্যি কি তাই? ইতিমধ্যে আমরা দেখেছি মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা, বিভিন্ন জায়গায়, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গা থেকে অসংখ্য বাংলাদেশিরা ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে ধরা পড়েছে। আবার অনেক ক্ষেত্রে তাদের যেতে দেওয়া হচ্ছে, কারণ তারা চলে গেলে দেশের নিরাপত্তা থেকে শুরু করে অর্থ, খাদ্য, অনেক নিরাপত্তা আমাদের নিজেদের হাতে থাকবে। যে নিরাপত্তাহীনতা, যে ক্ষতি, সেটা কিন্তু হবে না। এই জায়গা থেকে অনেকেই কিন্তু যাওয়ার পথে নিশ্চিন্তে যেতে পারছেন, অনেকে আবার ধরা পড়ছেন। সংখ্যাটা খুবই কম। পাশাপাশি আরো একটি অপারেশন শুরু হয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এখনো কিন্তু এই অপারেশন শুরু করেনি, যেটা মহারাষ্ট্র করেছে, যেটা গুজরাট সরকার করেছে, যেটা উত্তরপ্রদেশ সরকার করেছে, যেটা হরিয়ানা করেছে, যেটা পাঞ্জাব কিছুটা করেছে, কেরল করেছে কিছুটা, হরিয়ানা করেছে, উড়িষ্যা করছে। কি করছে? তাদের এলাকায় যে সমস্ত বাংলা ভাষায় কথা বলেন মানুষ, তাদের খোঁজ শুরু করেছেন। মূলত এই লোকগুলো বিভিন্ন রাজ্যে গিয়ে কেউ যারা চাকরিজীবী আছেন তাদের বাড়িতে পরিচারিকার কাজ করেন, বাচ্চা দেখাশোনার কাজ করেন, বাজার ঘাট করে দেওয়ার কাজ করেন, আবার পাহারাদারের কাজ করেন। অনেকে আছেন ভাঙড়ির কাজ করেন বস্তিতে থেকে, অনেকে আছেন রিক্সা চালায়, দিনমজুরের কাজকর্ম করে, চাষের কাজ করে। এরকম ভাবে নানাবিধ কাজে কিন্তু বহু বাংলাদেশি জড়িত এবং তারা কাজকর্ম করছে। তারা এখানে থেকে টাকা পয়সা আয় করে অনেকে বাংলাদেশে পাঠায়, আবার অনেকে এদেশে তাদের বংশ বিস্তার করছেন, এদেশের মানুষদের বিয়ে করছেন। ছেলে হলে এদেশের মানুষের মেয়েকে বিয়ে করছেন, মহিলা হলে এদেশের যুবককে বিয়ে করছেন, করে এদেশের সংসার তারা পাচ্ছেন। এরকমটাও কিন্তু প্রমাণ পেয়েছেন। আর তাদের ধরে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এর মধ্যে আবার কিছু পশ্চিমবঙ্গের বাঙালি যারা আছেন তারাও কিন্তু পড়ে গেছেন। কিভাবে? কারণটা হচ্ছে কি, বাংলাদেশের মানুষও বাংলায় কথা বলেন, পশ্চিমবঙ্গের মানুষও বাংলায় কথা বলেন। তো এই দুটো ভূমি যেহেতু ভাষা এক, সেহেতু খুবই হাতে গোনা অল্প সংখ্যক, ধরুন যদি 5,000 বাংলাদেশিকে যদি পাঠানো হয়, বাংলাদেশে পুশব্যাক করা হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো এখনো পর্যন্ত 15 জন পশ্চিমবঙ্গের মানুষ তার ভিতরে পড়েছেন। বেশ কয়েকজনকে অবশ্য বাংলাদেশে পাঠানো হয়েছিল, তাদের আবার ফিরিয়ে আনা হয়েছে। আবার যাদের আটকে রাখা হয়েছে তাদের অনেককে নথি দেখানোর পর ছেড়েও দেওয়া হয়েছে। এটা নিয়ে একটা পলিটিক্স হচ্ছে যে বাংলা ভাষায় কথা বললে কি বাংলাদেশি? আসলে আমি বাংলা ভাষায় কথা বলছি, আমি ইন্ডিয়ান,
মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা নাকি বাংলাদেশি সেটা প্রমাণের জন্য আমার যে নথিগুলো দরকার সেই নথিগুলো ঠিকঠাক কিন্তু অনেকেই দেখাতে পারেননি। কারণ আমি যে কথা বলছিলাম, পশ্চিমবঙ্গ সরকারের তদন্তে এরকম অনেকেই গ্রেপ্তার হয়েছে ইতিপূর্বে, যারা বাংলাদেশ থেকে আসা মানুষদের নথি তৈরি করে দিয়েছে। এবং হিন্দুরা যেমন এসছেন ঠিক তেমনি ভাবে মুসলিমরাও এসছেন। গত 2 দশকে হিন্দুদের থেকে অনেক বেশি সংখ্যায় এসছেন মুসলিমরা, এমনটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে। শুধু তাই নয়, আমাদের যে নির্বাচন কমিশনের যে তালিকা সেখানে হঠাৎ করে সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বেশ কিছু এলাকায়। এবং বলা হচ্ছে যে এই জেলাগুলো জনবিন্যাস বদলে গেছে। আমরা দেখেছি দক্ষিণ 24 পরগনার এক তৃণমূল বিধায়ক, তিনি তার এলাকার 550 ভোটারের জন্য সমীক্ষা করতে বলেছেন। ভোটাররা দেখাচ্ছেন তাদের কাছে ভোটার কার্ড আছে, আর বিধায়ক বলছেন যে না, এরা সব বাংলাদেশি এবং বাংলাদেশ থেকে এসে এদেশে এসে তারা নিজেদের ভোটার কার্ড করেছেন। পশ্চিমবঙ্গে যারা এখানে বলছেন, একটা হচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। বিজেপি এখানে পশ্চিমবঙ্গের যারা মুসলিম সম্প্রদায়ের বাসিন্দা আছেন, বাংলাদেশ থেকে আসছেন, পশ্চিমবঙ্গ সহ সারা দেশে বিভিন্ন জায়গায় আছেন, তাদের কথা বলছে। আর শাসক তৃণমূল এখনো পর্যন্ত যাদের নাম বলেছেন, দুর্ভাগ্যের বিষয়, দুঃখের বিষয়, তারা কেউই মুসলিম নন, তারা হিন্দু। আর এইভাবেই মানুষের মধ্যে কিন্তু একটা আলোচনা শুরু হয়ে গেছে। তৃণমূল হিন্দুদের খুঁজছে আর বিজেপি মুসলিমদের খুঁজছে। এবং বহু উদ্বাস্তু আছেন, বহু ভোটার আছেন যারা বহু বছর ধরে আছেন, গত 4, 5, 6 দশক ধরে যারা বাংলাদেশ থেকে নানা কারণে এদেশে এসে বসবাস করছেন, যারা ভোটার হয়েছেন, যে অনেক অফিসার আছেন, বিভিন্ন ক্ষেত্রে আছেন, সরকারি দপ্তরে আছেন, যাদের রুট কিন্তু ওপার বাংলা, তারা বিষয়টা কিন্তু ভালোভাবে একদমই নিচ্ছেন না। কারণ তিনি হয়তো কোনো একজন ব্যক্তি হয়তো 50-এর দশকে এসছেন, 71-এ অর্থাৎ 70-এর দশকে এসছেন, 80-র দশকে এসছেন, কিন্তু তার আত্মীয়রা এসছেন তার পরে। বাংলাদেশে নানা রকম পরিস্থিতির সম্মুখীন হয়ে তারা ভারতে চলে এসছেন। সেই মানুষগুলোকে নিয়ে এই যে টানাপোড়েন হচ্ছে, এটা কিন্তু সেই সমস্ত মানুষগুলো যারা আগে এসছেন তারা কেউই মেনে নিতে পারছেন না। এই ভোটের প্রভাব একটা পড়বে, এবং সেই দিক থেকে গণনা যদি ঠিকঠাক থাকে, ভোট দেওয়ার পরিবেশ পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে, তাহলে বিজেপি 2021 সালে যে ভোট পেয়েছিল তার থেকে অনেক বেশি পেতে পারেন, এমনটা খোদ তৃণমূলের অনেকেই বলছেন। তারা বুঝতে পারছেন না। অনেকেই বলছেন, আমি যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চলের নদিয়া, তারা তো বলছেন যে সংবাদ মাধ্যমের অনেক সদস্যদের সাথে কথা হচ্ছিল, যাদের যে সমস্ত পলিটিক্যাল পার্টি গুলো আছে, বিশেষ করে শাসক তৃণমূলের নেতাদের সাথে কথা বলছিলাম, সিপিএম এর নেতাদের সাথে কথা বলেছি, বিজেপির অনেকের সাথে কথা বলেছি, তাদের প্রত্যেকের কিন্তু একটা কমন লাইন, যে তৃণমূল বলছে এ যা হচ্ছে কি বুঝতে পারছে না, এতে করে তো উদ্বাস্তু সমাজের ভোট, বিভিন্ন সময় আসা বাংলাদেশের মানুষের ভোট, সেই ভোটটা তো আমরা পাবো না। বিজেপি এবার বলছে যে না, আমরা এবার ভোট পাবো, এবার আমরা সরকার গড়ছি। যদিও আমি তাদের সাথে একমত নই যে 2026-এ বিজেপি সরকার গড়বে। এখনো পর্যন্ত আমি এইটা, আমার কাছে একটা অলীক কল্পনা লাগে। আবার আমরা আমি সিপিএম এর সাথে কথা বললাম, সিপিএম এর একই বক্তব্য, যে বাইনারিতে তৃণমূল এবং বিজেপি খেলছে, তাতে করে আমাদের ভোট আমরা কি করে পাবো? আমরা তো এইভাবে তৃণমূল এবং বিজেপির মধ্যে বলতে পারবো না। এই যে ভাবনা, এই যে কথাগুলো তারা বলছে, এই শোনার পরে আমার মনে হলো সত্যিই তাই। এই ইস্যুটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এবং বিজেপি বা কেন্দ্রীয় সরকার যেভাবে বিষয়টা নিয়ে, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের মতো,
বিজেপির মতো করে যে অপারেশনটা করছে বাংলাদেশে, এক দারুণ মডেল। কেউ কোনো রকম বিরোধিতা করতে পারবে না, কারণ নির্বাচন কমিশন তারা কিন্তু এই কাজটি করছেন, আর বিভিন্ন রাজ্যের পুলিশ তারা বাংলাদেশি খুঁজছেন, আর ভোটার তালিকা থেকে এই নামগুলোকে বাদ দেওয়া হবে। এক্ষেত্রে বেশ কিছু জিনিসপত্র দেখা হবে, এবং আগামী দিনে দেশের প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি নাগরিকের তার যে সমস্ত নথি, সেই সমস্ত নথি কিন্তু জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। এবং আহ তার পরপরই কি গণনা হবে, মানুষ গণনা হবে, জাতি গণনা হবে, সবকিছুটা এবার দুয়ে দুয়ে আপনি মেলান। আমি সত্যজিৎ চক্রবর্তী, আমার অ্যাড্রেস, আমার যাবতীয় কাগজপত্র, আমার যখন জনগণনা হবে তখন থাকবে, আবার যখন নির্বাচন কমিশনে যাবে তখনও কিন্তু আমাকে প্রয়োজনীয় নথি দিতে হবে। এইবার দুটো নথি পাশাপাশি রাখলে কি হচ্ছে, ডিজিটাল যুগ, সহজেই কিন্তু চাল আর কাকড় আলাদা হয়ে যাবে। আর এই চাল আর কাকড়ের মধ্যে থেকে আলাদা হয়ে যাবে যে কাকড়গুলো, সেই কাকড়গুলোকে দেশ থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ চাল থেকে বাদ দেওয়া হবে। এটা যারা বাংলাদেশি, যারা ওপার বাংলা থেকে এসছেন, বিশেষ করে মুসলমান সম্প্রদায়, তারা কিন্তু ফেরত যাচ্ছেন, এমন কোনো দিন নেই দুই একজন করে ধরা পড়ছেন না, এমন কোনো দিন নেই। আর আহ, দেদার কিন্তু বলা যেতে পারে জলের স্রোতের মতো কিন্তু যাচ্ছে বাংলাদেশের। আহ যারা সীমান্তরক্ষী বাহিনী আছে তারাও যে ধরছেন, এমনটা কিন্তু সবসময়ের জন্য এমনটাও নয়। তো এইরকম যখন একটা একটা দিক, বাংলাদেশি মুক্ত দেশ তৈরি করা বা নিয়ে যাওয়া, আমাদের যে জনবিন্যাস পাল্টে গেছিল, আমাদের অর্থের, আমাদের যে খাদ্য, আমাদের যে সংস্থান, সবকিছুর উপরে কিন্তু এই লোকগুলো থাবা বসাচ্ছিল, সেই জায়গাটা আমাদের পরিষ্কার হলো। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমান যে কূটনৈতিক ব্যবসা, যে সমস্যার সংঘাত চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার দুই দফায় তারা বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। প্রথম দফায় কি নিষেধাজ্ঞা দিয়েছে, বাংলাদেশের গার্মেন্ট শিল্পের পোশাক থেকে শুরু করে খাবার, যেগুলো বাংলাদেশ থেকে ভারতে ঢুকতো, তার ভিতরে গার্মেন্টস শিল্পের যে পোশাক, সেটা সমুদ্র দিয়ে অর্থাৎ জাহাজ ছাড়া ভারতবর্ষে ঢুকতে পারবে না, স্থলবন্দর দিয়ে ঢুকতে পারবে না। এবং গেল সপ্তাহে আরেকটি নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকারের তরফ থেকে, কোনো পাটজাত দ্রব্য বাংলাদেশ থেকে ভারতে ঢুকবে না। স্বাভাবিকভাবে বাংলাদেশের পণ্য ভারতে পাঠিয়ে বিক্রি করে যে লাভ করত, তার 40 থেকে 50% মধ্যে কিন্তু ক্ষতি হচ্ছে এবং কমেছে এই নিষেধাজ্ঞার জেরে। কিন্তু বাংলাদেশ ভারত থেকে যে জিনিসগুলো নেয়, সেগুলো কিন্তু পাল্টা কোনো পদক্ষেপ হিসেবে নিতে পারেনি, কারণ বাংলাদেশের হাতে বিকল্প কিছু নেই। তো এটা ভারত বুঝেছে, বোঝার পর কি করছে, তারা একের পর এক বাংলাদেশে অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের বিরুদ্ধে করলো। তাহলে এবার দেখুন, এই যে ইকোনমি সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের বিরুদ্ধে ভারত করলো, কেন বলছি, প্রথমে কি হলো, বাংলাদেশ থেকে কর্মের উদ্দেশ্যে যে মানুষগুলো ভারতে এসেছিল এবং তারা এখানে কামাই করে অনেকেই আছেন যারা বাংলাদেশে তাদের পরিবারের কাছে পাঠাতো, সেই একটা ঘাটতি তারা কিন্তু আর পাঠাতে পারবে না। পুরোটা না হলেও কিন্তু যা খবর, অর্ধেক মানুষ ইতিমধ্যে বাংলাদেশে চলে গেছেন, আরো অর্ধেক তারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো এই লোকগুলো যখন বাংলাদেশে চলে যাবে, তাহলে ভারত থেকে যে অর্থটা, সেটা অবৈধভাবেই কিন্তু যেত, সেই অর্থটা কি হতো, সেই অর্থটা বাংলাদেশে এই মানুষগুলো দায় দায়িত্ব বাংলাদেশের সরকারের বাংলাদেশের মাটিতে ছিল না। উপরন্ত এই জায়গার অর্থ বেআইনি ভাবে বাংলাদেশে ঢোকার পরে সংখ্যাটা বেড়ে যেত, কারণ ইন্ডিয়ার 100 টাকা মানে বাংলাদেশের কিন্তু 130 টাকার কাছাকাছি। তো স্বাভাবিকভাবে এখানকার 10,000 টাকা মানে বাংলাদেশের 13,000 টাকা কম বেশি। এভাবেই এই ঘুর পথে বেআইনি ভাবে বাংলাদেশের যারা নাগরিক, যাদের পরিবারের সদস্যরা এপারে কাজ করতো, ইন্ডিয়ায় এসে কাজ করতো, এই দেশে কাজ করতো,
তারা কিন্তু আর বাংলাদেশে টাকা পাঠাতে পারবে না, তাদের ফিরে যেতে হয়েছে বাংলাদেশেই। এখন বাংলাদেশে গিয়ে তারা এই 13,000 টাকা কি করে আয় করবে? ফলে বাংলাদেশের উপরে কি হলো, একটা প্রেশার পড়লো, একটা অভাব তৈরি হবে কর্মক্ষেত্রের, এবং এই একটা হিউজ সংখ্যার মানুষ যদি কোনো ভূখণ্ডে যায় আবার ফেরত যায়, তার দেশের মানুষ যারা কর্মসংস্থানের জন্য বেরিয়েছিল তারা যদি যায়, তার ফেরত যায়, তাহলে সেই দেশের কাছে একটা বাড়তি বোঝা তৈরি হলো, একটা সংকট তৈরির পরিস্থিতি তৈরি হলো। অন্যদিকে কি হচ্ছে, বাংলাদেশের যে সমস্ত মানুষ যারা কাজ করতেন, যে পণ্যগুলো ভারতে আসতো, যেগুলো ভারত নিষেধাজ্ঞা দিয়ে ব্যান করেছে, সেই পণ্য উৎপাদনের জন্য যে শ্রমিকরা কাজ করতো তারা এখন কর্ম হারিয়েছে। আর ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এইভাবে কিন্তু ডাবল ক্ষতির মুখে বাংলাদেশ। আর এই ইকোনমি সার্জিক্যাল স্ট্রাইক যেভাবে একাধিক পদ্ধতিতে ভারত করলো, এর ক্ষতি কিভাবে পূরণ করবে? অর্থনীতিতে বলা হয় ক্ষতির কখনো পূরণ হয় না, লাভ তো দূরের কথা। সেখানে দাঁড়িয়ে ভারতের এই চালে বাংলাদেশের কোমর তো ক্রমশ ভাঙছে, বাংলাদেশের অর্থনৈতিক যে আহ, শক্তি সেটা ক্রমশ দুর্বল হচ্ছে। এরই মধ্যে আবার কি করছে, পাকিস্তান তুরস্ককে নিয়ে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একটা চক্রান্ত করা শুরু করেছে। তার আগে থেকে এটা নতুন করে হচ্ছে তুরস্ককে সাথে নিয়ে। এর আগে পাকিস্তান কি করেছে, চীনকে নিয়ে, পাকিস্তান চীন বাংলাদেশ তারা একটা বলয় তৈরি করার চেষ্টা করছে। এখন বাংলাদেশের যারা তত্ত্বাবধায়ক সরকারের যারা আছেন, হত্যাকর্তা বিরোধী, তারা মুখে বলছেন এক, আর বাস্তবে এক কদম এগোচ্ছেন তো 100 কদম পিছোতে হচ্ছে। কারণ ধরুন, ভারত যদি কোনো সময় যখন এই সবটাই তো নজরে রাখছে, বাংলাদেশে কে ঢুকছে কে ঢুকছে না, তুরস্ক থেকে কে যাচ্ছে, চীন থেকে কে যাচ্ছে, পাকিস্তান থেকে কে যাচ্ছে, হঠাৎ করে যদি বলে না তুমি আমার আকাশ সীমা না ব্যবহার করতে পারবে না, কি হবে? কে ঢুকবে বাংলাদেশে? কে ঢুকতে পারবে? কোন দিক দিয়ে ঢুকবে? তখন কোনো অপশন নেই। এখন এই মায়ানমারের সাথে যে একটা করিডোর করা হয়েছে, আমেরিকা এটাকে অনেক আগে থেকেই বুঝতে পেরে ঠিক যেভাবে বাংলাদেশ থেকে মায়ানমারের ওই রাখাইনে ঢুকছে, ঠিক ওরকম ভাবে রাখাইন থেকে বাংলাদেশে ঢুকবে, তার জন্য নিজের পথটা তৈরি করে রাখলো না তো? এটাও কিন্তু একটা প্রশ্ন। এখন বাংলাদেশ আগামী দিনে ভারতের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপে যায়, আর ভারত যদি একের পর এক নিষেধাজ্ঞায় বাংলাদেশকে ফেলে দেয়, তাহলে বাংলাদেশের পাশে আর যাই হোক এই তুরস্ক দাঁড়াবে না। আর পাকিস্তান সুযোগ সন্ধানী, সেটা বাংলাদেশের সম্পত্তি খেয়েছে, বাংলাদেশে হাজার হাজার নয় লাখে লাখে মানুষের ইজ্জত নিয়েছে এবং অত্যাচার করেছে মহিলাদের উপরে, শিশুদের উপরে, খুন করেছে, নৃশংস অত্যাচার। পৃথিবীর ইতিহাসে এরকম বর্বর নৃশংস অত্যাচার 1971 সালে যেটা পাকিস্তান করেছিল, বাংলাদেশের অনেক প্রজন্ম আছে, অনেকেই আছেন সেই প্রজন্মের মানুষ এখনো বেঁচে আছেন। বাংলাদেশের বর্তমান প্রজন্মের মানুষ সেই সমস্ত তার বাড়ির আত্মীয়দের কাছে, যারা প্রবীণ নাগরিক আছেন তাদের কাছে শুনেছেন, যাদের বয়স 60 70, কারণ 1971 আর এটা 2025, মাত্র তো 54 বছর। ওই সময় যাদের বয়স 10 বা তার বেশি ছিল, তাদের বয়স এখন 64 বা তার বেশি। স্বাভাবিকভাবে এই প্রজন্মের মানুষগুলো একটা অংশ, সবাই না হলেও, সবাই তো পাকিস্তান পন্থী নয়। আর পাকিস্তান যে ইসলামের কথা বলে, সেই ইসলাম কোথায়? সেই ইসলাম নিয়ে পাকিস্তান যে ইসলামের কথা বলে তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কারণ ইরান ইসরায়েলের যুদ্ধে পাকিস্তান যেভাবে ইসরায়েলকে সহযোগিতা করেছে, চর বৃত্তি করেছে ইসরায়েলের হয়ে, আমেরিকার হয়ে, স্বাভাবিকভাবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেই গেছে। এবং সারা পৃথিবী জানে পাকিস্তান একটা ডুয়াল গেম খেলে এবং তার দুমুখো নীতি, সে আর যাই হোক কারোর বিশ্বস্ত কেউ নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আবার বাংলাদেশে তুরস্ক, প্রথমে শেখ হাসিনা, তারপরে মোহাম্মদ ইউনূসের হাত ধরে যে তুরস্কের প্রবেশ, আগামী দিনে বাংলাদেশের কি পরিণতি হতে চলেছে? এই নতুন যে
ভূ রাজনীতি আর ভারত সরকার যেভাবে আমাদের দেশে থেকে বাংলাদেশিদের তাড়ানো থেকে শুরু করে বাংলাদেশের পণ্য এদেশে ঢুকতে না দেওয়া, এই যে সার্জিক্যাল স্ট্রাইক একটা করলো, আপনারা কি মনে করেন কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, কতটা লাভবান হলো ইন্ডিয়া? আর ভারত সরকারের বাংলাদেশের বিরুদ্ধে এই যে পদক্ষেপ, এই পদক্ষেপ নিয়ে আপনারা কি বলতে চান, আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।